মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ। এবারে তোমরা ভাবছো যে ল নিয়ে পড়বে। তাহলে ল নিয়ে পড়লে যা যা তোমাদের মনে প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আজকের ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করি এরপরে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। চলো আমরা পরবর্তী সমস্ত প্রশ্নতে এগিয়ে চলে যাই। তোমাদের যেটা প্রথম প্রশ্ন থাকে যে ল নিয়ে পড়তে গেলে কত বছর সময় যায়। দেখো, যারা উচ্চ মাধ্যমিকের পরে ল নিয়ে পড়তে চাইছো তাদের 5 বছর সময় লাগবে। আর যারা গ্র্যাজুয়েশন দিয়েছো সেটা যে কোনো শাখাতে, সেটা বিএ করতে পারো, বিকম হতে পারে বা বিএসসি হতে পারে, সব ক্ষেত্রে কিন্তু যারা এরকম গ্র্যাজুয়েশন শেষ করেছো তাদের সময় লাগবে 3 বছর। তাহলে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের সময় লাগছে 5 বছর, যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের সময় লাগছে 3 বছর। ওকে, দেখো, যারা ল নিয়ে পড়তে চাইছো এক্ষেত্রে কিন্তু কোনো স্ট্রিম ম্যান্ডেট নয়, অর্থাৎ প্রয়োজন নেই। তুমি আর্টস নিয়ে পড়তে পারো, সায়েন্স নিয়ে পড়তে পারো বা কমার্স নিয়ে পড়তে পারো, যে কোনো বিষয় নিয়ে মানে শাখা নিয়ে পড়তে পারো, তুমি কিন্তু ল নিয়ে পড়তে পারবে, এটা মনে রাখবে। পরের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কত শতাংশ নাম্বার থাকলে তুমি ল নিয়ে পড়তে পারবে। দেখো, সাধারণত 45%, 45% নাম্বার থাকলে তুমি ল নিয়ে পড়তে পারবে, এগোতে পারবে। তবে হ্যাঁ, যত বেশি নাম্বার থাকবে গভর্নমেন্ট কলেজে একটু সুযোগ সুবিধা বেশি থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে যারা সংরক্ষিত ক্যাটাগরি মানে এসসি এসটি ওবিসি যারা আছো, তোমাদের জন্য কিন্তু কিছু ছাড় দেওয়া হয়ে থাকে। তবে গড়ে ধরে রাখো যে 45% মার্কস হলেই তুমি কিন্তু ল নিয়ে পড়ার জন্য তুমি উপযুক্ত হিসেবে গণ্য হবে। ল নিয়ে পড়ার জন্য বিভিন্ন পরীক্ষা হয়। সব থেকে জনপ্রিয় হচ্ছে ক্ল্যাট, কমন ল অ্যাডমিশন টেস্ট। এছাড়া তোমরা AILET দিতে পারো, এল SAT দিতে পারো, ইন্ডিয়া দিতে পারো, তোমরা SLAT দিতে পারো। বিভিন্ন এক্সাম দিয়ে কিন্তু ল পড়তে পারা যায়। তবে সব থেকে জনপ্রিয় হচ্ছে ক্ল্যাট, কমন ল অ্যাডমিশন টেস্ট। চলো আমরা পরেরটাতে এগিয়ে যাই। এই যে ক্ল্যাড বা তোমরা যেটা আইন নিয়ে পড়বে ভাবছো, কি কি সিলেবাস রয়েছে পরীক্ষার জন্য। এক তো ইংরাজি রয়েছে, দ্বিতীয় কথা বেসিক গণিত থাকবেই, বেসিক যেগুলো গণিত সেটা তোমাদের তৈরি করতে হবে। তৃতীয় কথা হচ্ছে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং কি এটা নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দিচ্ছি বা বানানো আছে, তোমরা দেখে নেবে। ফোর্থ হচ্ছে গিয়ে লিগ্যাল রিজনিং, এটাও থাকবে তোমাদের। আর এরপর আসছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। নলেজটা কি হচ্ছে, এখনো পর্যন্ত যতগুলো যা যা হয়েছে সবগুলো, যেমন ধরো 1947 দেশ স্বাধীন হয়েছে, সেটা একটা জেনারেল নলেজের মধ্যে পড়ছে। অথবা প্রশ্ন করা হলো যে আওরঙ্গজেব কত সালে মারা গিয়েছিলেন, সেটা জেনারেল নলেজের মধ্যে পড়ছে। আর তোমরা যেটা বলছো কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কি জিনিস, সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটেছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ধরো সাম্প্রতিক সময়ে কেউ তোমাদের নোবেল পেয়েছে, তাহলে প্রশ্ন আসলো যে এই বছরে বাংলা বা সাহিত্যেতে কে নোবেল পেয়েছেন, সেইটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি বুঝতে পেরেছো। চলো আরেকবার দেখেন কি কি আসছে। ইংরেজি আছে, বেসিক যে গণিত সেটা আছে, আচ্ছা লজিক্যাল রিজনিং আছে, লিগ্যাল রিজনিং আছে, আর জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। ওকে, চলো পরবর্তী তোমাদের প্রশ্নতে আমি এগিয়ে যাচ্ছি। কোন কোন কলেজে ল নিয়ে পড়া ভালো। দেখো, একাধিক কলেজ আছে, সেটা নিয়ে বলে লাভ নেই। সরকারি কলেজে কিন্তু এর সঙ্গে কোনো তুলনা নেই। তোমরা চেষ্টা করো যে যে কোনোভাবে যেন সরকারি কলেজের চান্সটা পাওয়া যায়। যদি প্রাইভেট কলেজ বলো সেগুলো তাহলে বলবো যে সিম্বোসিস থাকতে পারে, MIT থাকতে পারে, হ্যাঁ, এইরকম বিভিন্ন বড় বড় কলেজ আছে প্রাইভেটে, তাদের ফিসটাও স্বাভাবিক বেশি হবে। তবে সরকারের একটা বড় কারণ বলছি, সরকারি কলেজে কিন্তু খরচটা অনেকটাই কম। তোমাদের ধরো বছরে সব মিলিয়ে 10 থেকে 50 হাজার এর মধ্যে খরচ পড়ে। কিন্তু তুমি যদি প্রাইভেট কলেজে পড়তে চাও সেখানে কিন্তু খরচ মানে বছরে লাখের নিচে নেই, 1 লাখ থেকে শেষ নেই। যে যত লাখ হতে পারে, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ হতে পারে। বড় বড় কলেজে তাদের ফিসটাও নেয়, হ্যাঁ, তাদের শেখানোর ধরনটা হয়তো আলাদা হয়, কিন্তু ফিস কিন্তু সেই লেভেলের, সেই হাই হয়ে থাকে। এইটা মনে রাখবে। তাই সরকারি কলেজে পড়ার চেষ্টা করো। 10 থেকে 50 হাজার যদি বছরে খরচ করতে পারো তাহলে কিন্তু সরকারি কলেজে কিন্তু ল কলেজে তুমি আইন নিয়ে পড়তে পারবে। এবারে তোমরা ভাবছো যে যদি আমরা পড়াশোনা করি আমরা কি কোনো কি স্কলারশিপ পাবো, যে যে টাকাটা খরচ করছি সেই টাকাটা তোলার জন্য পড়তে পড়তে। তাহলে হ্যাঁ, সেটাও আছে। বিভিন্ন ধরো ন্যাশনাল যে স্কলারশিপ সেগুলো হতে পারে, স্টেট স্কলারশিপ হতে পারে, বিভিন্ন কলেজ থেকে হতে পারে। এবং সংরক্ষিত যারা SC ST আছে তোমাদের তো আলাদা করে কিছু তোমরা টাকা পাবেই, সেটা শুরু থেকে হয়ে আসছে। তো এই যে স্কলারশিপগুলো যেগুলো আছে, তবে হ্যাঁ মনে রাখবে স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু নাম্বারটা ভ্যারি করতে হবে।
যাদের নাম্বারটা ভালো আছে বা ভালো রাখবে তারাই কিন্তু স্কলারশিপের জন্য এলিজিবল হবে। সুতরাং নাম্বারটা ভালো রাখার চেষ্টা করো। যেটা সবার প্রথমে আসে সেটা হচ্ছে কি ল পড়ার জন্য সবথেকে প্রয়োজনীয় যে স্কিল দরকার, সবাই তো মানে পড়তে পারে কিন্তু স্কিল দরকার কাদের এগোনো উচিত। দেখো কিছু পয়েন্ট সাজিয়েছি, সেই পয়েন্টগুলো অনুযায়ী বলছি, তোমরা পরপর দেখে যাও। এক হচ্ছে যাদের যুক্তি করার ক্ষমতা, অর্থাৎ কিছু বলা আছে সেইটা নিয়ে তোমার পার্সপেক্টিভে সাজিয়ে তোমাকে বলতে হবে, ব্যাখ্যা করতে হবে তোমাদের। ভালো কমিউনিকেশন স্কিল যাদের নেই, যারা শান্ত চুপচাপ আছো, তাদের জন্য কিন্তু ল নয় বস, তোমরা লটা এড়িয়ে চলো। ল তাদের জন্য যারা ভালো কথা বলতে পারে, যাদের ভালো কথা বলার দক্ষতা, আচ্ছা অনেকে দেখবেছি যেটাকে বলে বাচাল টাইপের আছে, এই শব্দটা আছে, যারা পার্টিকুলার ওইটা নিয়ে আছো, যারা যাদের কথা বলার স্কিলটা বেশি, তারাই কিন্তু লতে বেশি সাকসেসফুল হবে। তারপরে পড়ার অভ্যেস, অর্থাৎ ল নিয়ে পড়লে কিন্তু তোমাদের কন্টিনিউ পড়তে হবে। যদি ভেবে থাকো যে আমি পড়তে ভালো লাগে না, পড়া একটা আমার কাছে বোরিং বিষয়, বোরিং জিনিস, তাহলে কিন্তু তুমি ল নিয়ে এগিও না। কারণ লতে একাধিক তোমাদের অ্যাক্ট থাকে, যে অ্যাক্ট শেষ করা যায় না প্রয়োজনে, তোমাদের সেই জিনিসগুলো নিয়ে পড়তে হবে, এই কেস থেকে ওই কেসে যেতে হবে, বিভিন্ন রকম এত হারে তোমাদের পড়তে হবে যে তোমাদের যারা কম পড়ছো তাদেরও কিন্তু ভাবনা চিন্তার বাইরে। তাই যারা কম পড়াশোনা করতে অভ্যস্ত তারা কিন্তু ল নিয়ে এগিয়েও না। যারা একটু ভালো পড়াশোনা করতে অভ্যস্ত, ভালো কমিউনিকেশন স্কিলস আছে, তারাই কিন্তু ল নিয়ে এগিয়েও। তারপর আসছে বিশ্লেষণ ক্ষমতা। তোমার একটা জিনিস তোমাকে টপিক তোমাকে দেওয়া হলো, সেইটা নিয়ে তুমি কতটা সুন্দর ব্যাখ্যা করতে পারছো সেইটা কিন্তু দেখার বিষয়। সুতরাং যাদের কিন্তু বিশ্লেষণ করার ক্ষমতা ভালো আছে তারা ল নিয়ে এগিয়ে যাও। এবং মোস্ট ইম্পর্টেন্ট আত্মবিশ্বাস, যে আমার আত্মবিশ্বাস আছে, কোথাও একটা মনের মধ্যে একটা খিচখিচ রয়েছে যে আমি ল নিয়ে পড়লে পারবো কি পারবো না, আমার মধ্যে অতটা আত্মবিশ্বাস নেই, আমার মধ্যে অতটা ঠিক কমিউনিকেশন স্কিলস নেই, তাহলে তুমি কিন্তু ল নিয়ে এগিও না। আবার বলছি, যাদের যুক্তি করার ক্ষমতা আছে বা বিশ্লেষণ করার ক্ষমতা আছে, যাদের পড়ার অভ্যাসটা ভালো আছে, যাদের ভালো কমিউনিকেশন স্কিলস আছে এবং যেটাকে বলা হয় আত্মবিশ্বাস রয়েছে নিজের মধ্যে, তারাই কিন্তু ল পড়ার জন্য এগিয়ে চলো। ওকে, এবার চলো আলোচনা করি তুমি যদি ল নিয়ে পড়ো তাহলে কি কি ভাবে তুমি ইনকাম করতে পারবে। দেখো অ্যাট ফার্স্ট হচ্ছে আইনজীবী, যেটাকে বলে অ্যাডভোকেট। তুমি যখন অ্যাডভোকেট হচ্ছে তুমি বিভিন্ন রকমভাবে আইনি পরামর্শ দিচ্ছ, তোমার বিভিন্ন ক্লায়েন্ট, প্রাইভেট ক্লায়েন্টে যা দিচ্ছ তুমি, তো সেখানে তুমি ইনকাম করতে পারছো। এতে কিন্তু তুমি যখন শুরু হবে প্র্যাকটিস করছো, তোমার ইনকামটা খুবই কম, সময়ের সঙ্গে সঙ্গে তুমি যখন অভিজ্ঞ হবে তখন তোমার ইনকামটা কিন্তু বাড়বে। এরপর আসছে তোমার কর্পোরেট লয়ার। কর্পোরেট লয়ার কি হচ্ছে, বিভিন্ন যে তোমার কোম্পানি আসছে, এমএনসি, মাল্টি ন্যাশনাল যে কোম্পানি আসছে, তাদের যে আইনি বিষয়গুলো যারা দেখে তাদেরকে কি বলা হচ্ছে কর্পোরেট লয়ার। খেয়াল রাখবে কিন্তু অ্যাডভোকেটের থেকে কিন্তু কর্পোরেট যারা লয়ার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের ইনকামটা বেশি থাকে কর্পোরেট লয়ারের ক্ষেত্রে। এরপরে আসছে জাজ, আমরা জানি ভালো করে, তারা আদালতের বিভিন্ন প্রমাণগুলো শোনেন, রায় দেন যারা, তারা সেগুলো কি হচ্ছে তাদেরকে জাজ বলা হচ্ছে। তো জাজ হতে গেলে কিন্তু তোমাকে মাস্ট জুডিশিয়ারি এক্সাম দিতে হবে, পাস করলে তারপর তুমি জাজ হবে। সব থেকে সম্মান কিন্তু যদি বলা হয় কিন্তু একজন জাজের থাকে। তো খেয়াল রাখবে এটা। তুমি সিভিল জাজ হতে পারো, ম্যাজিস্ট্রেট হতে পারো, তুমি ডিস্ট্রিক্ট জাজ, যে কোনো জাজ হতে পারো। তো তোমাকে কিন্তু জুডিশিয়ারি এক্সাম দিতে হবে, তাহলে তুমি জাজ হবে। তারপরে কি আসছে যে লিগাল অ্যাডভাইসার, তুমি সেটা যে কোনো মানুষের, কোনো কোম্পানির হতে পারো, পার্সোনালভাবে কোনো মানুষের হতে পারো, তাতে বিভিন্ন রকম তুমি তাকে আইনি সাহায্য করছো, হেল্প করছো, কি করলে তার মানে উপকার হবে সেই বিষয়টাকে তুমি অ্যাডভাইস দিচ্ছ, দ্যাটস কল লিগাল অ্যাডভাইসার। ওকে, নেক্সট হচ্ছে পাবলিক প্রসিকিউটর, যেটাকে এক কথায় বলা হয় সরকারি উকিল, অর্থাৎ সরকারের পক্ষে হয়ে তোমাকে আইনি লড়তে হবে, সেটা হচ্ছে পাবলিক প্রসিকিউটর। ঠিক আছে, নেক্সট আসছে কি আসছে শিক্ষক। তুমি ল নিয়ে পড়েছো, এবার তুমি যে কোনো পরে তুমি পরীক্ষা দিচ্ছ, দিয়ে যে কোনো ল কলেজে, সরকারি হোক আর বেসরকারি হোক, তুমি ল কলেজে তুমি পড়াবে, তখন তুমি কিন্তু একটা শিক্ষক হবে। তাহলে এতগুলো অপশানস, আবার বলছি ল নিয়ে পড়লে কী কী হতে পারবে তুমি। অ্যাট ফার্স্ট কী আসছে, আইনজীবী, অ্যাডভোকেট হতে পারছো। তারপর আসছে কর্পোরেট লয়ার, একটা ভালো পেশা হতে পারে, জাজ, সেটা হতে পারছো। এরপর আসছে তোমার লিগাল অ্যাডভাইজার হতে পারছো, পাবলিক প্রসিকিউটর হতে পারছো, আর লাস্ট টিচার বা শিক্ষক হতে পারছো। চলো আমরা পরের ধাপে এগিয়ে যাই। দেখো তোমার এলএলবি ধরো শেষ হয়ে গেছে, এবার তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমে কি করতে হবে, এলএলবি শেষ, এরপর তোমার বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে যখনই তোমার এই যে বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন হয়ে গেল,
তখন তোমাকে কী করতে হবে, অল ইন্ডিয়া বার এক্সাম পাস করতে হবে এবং তোমাকে প্র্যাকটিস শুরু করতে হবে। তো এই হচ্ছে তোমার বেস্ট যেটা প্রাথমিক যেটা পদ্ধতি সেটা তোমাকে বললাম। বিচারক হওয়ার যে পথ, তোমাকে কিন্তু মাস্ট জুডিশিয়ারি এক্সাম কিন্তু অবশ্যই দিতে হবেই। দেখো, ল পড়ার সুবিধা এবং অসুবিধাগুলি এবার বলছি। সুবিধাগুলি হচ্ছে যে ভবিষ্যতে তুমি যদি একটা ভালো লয়ার হও, তোমার ইনকাম আনলিমিটেড থাকবে, শেষ নেই কোনো। স্বাধীন পেশা, যখন খুশি আজকে গ্যাপ দিচ্ছ, অসুবিধা নেই। দীর্ঘমেয়াদী তুমি যদি মানে খুব লংয়ে দেখো, কিন্তু খুব ভালো একটা অপশানস, গাড়ি বাড়ি সব কিছুই হবে। অসুবিধা হলে ভাবতে গেছি, যখন তুমি এখন ল একাধিক মানে স্টুডেন্ট পড়ছে, যখন তুমি পাস করছো তুমি গিয়ে দেখছো যে প্রচুর সংখ্যক স্টুডেন্ট আছে, সবাই তো গভর্নমেন্টে পাবে না, ম্যাক্সিমাম প্রাইভেটে। সেখানে কিন্তু প্রতিযোগিতা একটা বেশি, যদিও এটা কিন্তু সব ক্ষেত্রেই একই, যে প্রতিযোগিতা ছাড়া হবে না। প্রতিযোগিতা কিন্তু মানুষ তোমার কিন্তু গুণগত মানটা কিন্তু ভালো করে দেয়। শুরুতে আয়টা কিন্তু খুবই কম থাকে একজন যারা প্র্যাকটিস করছে তাদেরকে। আর যেটা তোমাদের পক্ষে এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, পড়াশোনা করতে চায় না। তো পড়াশোনা কিন্তু এখানে প্রচুর করতে হবে, এটা কিন্তু লয়ের সব থেকে বড় একটা ফ্যাক্ট। যারা পড়াশোনা ভালো পারো বা যারা পড়াশোনা অ্যাকচুয়ালি মানে পছন্দ করো, তাদের জন্য কিন্তু কনস্ট্যান্ট তোমাকে এই পেশাটা বেছে নেওয়া উচিত। কেন, ল যদি পাস করার পরে ভাবছো যে হবে না, পড়তে হচ্ছে না, না, যতদিন তোমাকে প্র্যাকটিস করবে তোমাকে, ততদিন পর্যন্ত তোমাকে কিন্তু পড়াশোনা তোমাকে করে যেতে হবে। তবে হ্যাঁ, ল এর চাহিদা দিন দিন বাড়ছে, বিভিন্ন রকম ভাবে বাড়ছে। তুমি সেটাকে এখন সেটা ধীরে ধীরে সেটা বিভিন্ন ওয়েবসাইট থেকে আসছে, ওয়েবসাইটে আসছে, বিভিন্ন অ্যাপসে ঢুকে যাচ্ছে। তুমি এবারে এর প্রস্তুতি কিভাবে নেবে? দেখো, প্রথমে শুরু করি যে সংবাদপত্র যেটা পড়ো, নিয়মিত নিউজ চ্যানেলগুলি দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক কী হচ্ছে না হচ্ছে সেগুলো ঘাঁটতে শুরু করো। হ্যাঁ, বিভিন্ন বই কেনো, যে জেনারেল নলেজ যেগুলো সেই সম্বন্ধে পড়াশোনা করো। এরপর আছে রিজনিং প্র্যাকটিস করো বিভিন্ন রকমভাবে, বিভিন্ন তুমি যেটাকে বলা হয় বিভিন্ন তোমার কোচিং সেন্টার, সেগুলোতে ভর্তি হয়ে যাও, বা ইউটিউব দেখো, সেইগুলো নিয়ে তুমি ঘাঁটতে শুরু করো। মক টেস্ট দাও, যে এই ধরনের প্রশ্ন আসছে, তাহলে আমি যদি এখন পরীক্ষা দিই আমি কত পাবো, সেই মক টেস্ট পাওয়া যায়, সেই মক টেস্টগুলো দিচ্ছ। এইভাবে নিজে কী করবে, এলএলবি পড়ার জন্য নিজেকে প্রিপেয়ার করবে, ঠিক আছে। বইয়ের জন্য বিভিন্ন যে লিগাল অ্যাপটিটিউড বুকস হয় সেইগুলো ঘাঁটছো, রিজনিং বুকস হয় সেইগুলো ঘাঁটছো, বিভিন্ন রকম কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন পাওয়া যায় বিক্রয় বাজারে। তুমি গিয়ে যদি বলো দোকানে, বড় বড় বুক স্টলে যে আমাকে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন দিন, তারা কিন্তু দিয়ে দেবে, তুমি এগুলো কিন্তু শুরু করতে পারবে, ঠিক আছে। অনেকে ভাবছো এবারে যে আমার বাপের টাকা আছে, আমি ল নিয়ে পড়বো, নিজের একটা চেম্বার খুলবো, তাহলে কিন্তু হবে না। তোমাকে বার রেজিস্ট্রি করতে হবে। এই যে রেজিস্ট্রেশন যতক্ষণ না করছো বারের ক্ষেত্রে, তোমার ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে, তুমি নিজের একটা চেম্বার খুলতে পারবে না। তারপর তোমার অভিজ্ঞতা লাগবে একটা, তুমি চেম্বার খুলে ফেলেছো, অভিজ্ঞতা নেই, কী হবে তাহলে? তাহলে অভিজ্ঞতা লাগবে, রেজিস্ট্রেশন লাগবে কিসে, বার যেটাকে বলে রেজিস্ট্রি লাগছে। এরপরে ক্লায়েন্ট কিছু সংখ্যক তোমার যেটা পরিচিত, সেইটা একটা ভালো যখন হয়ে যাচ্ছে, তখন তুমি কি করতে পারবে, তোমার নিজের একটা চেম্বার তুমি খুলতে পারবে। এটা ফ্রিল্যান্সিংয়ে খুব ভালো হয়। কেন, ফ্রিল্যান্সিং মিনস যে আমার যখন খুশি আমি লিগাল কনসাল্ট করতে পারছি, আমি অনলাইনে লিগাল মানে যেটাকে বলে অ্যাডভাইস দিতে পারছি আমি, বা তুমি ডকুমেন্ট ড্রাফট করতে পারছো, সেই ক্ষেত্রে তোমার ফ্রিল্যান্সিং একটা চান্স। ফ্রিল্যান্সিং মিনস কি, যখন খুশি, আমার কোনো ধরা বাঁধা টাইম নেই, আমার সময় মতো আমি কাজটা করতে পারবো। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্স অবশ্যই জানাবে, এটি লাইক করবে, কারণ তোমাদের লাইকস আমাকে মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।